তো রেকর্ডটাও চালু রাখলাম, যদি এই ভিডিওটা পরবর্তী কোনো সময় দেখতে চাও তাহলে দেখে নিতে পারবে। তো আমরা একটু টেন্সের ঘটনগুলোর দিকে আলোচনা করি। তো আবার একটু পিছনে ফিরে যাই, যে আজকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এরকম ভাবে যে হোয়াট ইজ টেন্স, টেন্স কি। তখন পড়তে গিয়ে আমরা বললাম যে টেন্সের বাংলা অর্থ হচ্ছে সময়। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা সবসময় বাংলা দিয়েই শেখার চেষ্টা করব। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে সময় হলো তিন প্রকার: গতকাল, আজকাল বা আজ, আগামীকাল। এই কথাগুলো, এই যে বাংলা কথাগুলোই যদি আমি ইংরেজিতে বলি তখন হয়ে যাচ্ছে ইয়েস্টারডে গতকাল, টুডে আজ, আর টুমোরো আগামীকাল। আর গ্রামারের ভাষায় বললে পাস্ট, প্রেজেন্ট আর হলো ফিউচার। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে মূল ব্যাপারটা হলো কি, টেন্সের প্রধান আলোচনাই হবে ভার্ব, ভার্বের দিকে ফোকাস নিয়ে। আর ভার্ব থাকবে বাক্যের সাবজেক্টের পরে, ভার্ব থাকবে সাবজেক্টের পরে এবং খুব মাঝখানে বসে যাবে। ইট খাই, এট খেয়েছিলাম, শেল ইট খাবো। এবার আমরা টেন্সের প্রকারভেদগুলো নিয়ে কথা বলি। টেন্সের প্রকারভেদে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা কথা বলবো। প্রেজেন্ট টেন্স, PRESENT। তো প্রেজেন্টের বাংলাটা হলো বর্তমান কাল, বর্তমান কাল বা সময়। আরেকটু যদি আমি ভাঙ্গা বলি তাহলে বিষয়টা হলো এরকম হবে যে প্রেজেন্ট মানে হলো আজ, প্রেজেন্ট মানে হলো আজ। তাহলে সেই বাক্যটা দিয়েই শুরু করি। কোন বাক্যটা? ওই যে বললাম আমি ভাত খাই। তো আমরা ইংরেজিতে লিখি, এখন আর আমরা বাংলাটা না লিখি। তো আমি ভাত খাই, এটার ইংরেজিতে লিখছিলাম হলো আই ইট রাইস, আই ইট রাইস। তাহলে আমরা শোনার সাথে সাথে আমরা একটু লেখাটাও লিখে ফেলবো। এখানে আমরা মূল আলোচনাটাই আজকে টেন্সের মূল আলোচনাটাই থাকবে হলো ভার্বের দিকে ফোকাস করে। তাই ভার্বগুলোকে আমরা ফোকাস করব। তো এর জন্য আমরা বিভিন্ন রঙের ব্যবহার করব, এবং তুমি দরকার হলে আন্ডারলাইন করে রাখবে, আর যদি অন্য কালারের কলম থাকে তাহলে সেটা ওই শব্দটা আমি ঠিক যেভাবে করতেছি সেভাবে করবা, অর্থাৎ লাল রং দিয়ে লিখে ফেলবা। এরপরে আমি ধরো আরেকটা বাক্য লিখলাম, বর্তমান কালেরই আমি বাক্য লিখব 4টা। কারণ তোমরা জানো যে প্রত্যেকটা টেন্সেরই কিন্তু আবার 4টা প্রকারভেদ রয়েছে। তো যাই হোক, আজকে আমরা কি করতেছি গ্রামারের অত বেশি গভীরে যেও না। দেখো যে টেন্সের আলোচনাটা মেইনলি কোন জিনিসটার উপরে ফোকাস হচ্ছে সেই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবা। তো প্রেজেন্ট বা প্রেজেন্টকে আমরা বলি বর্তমান কাল, এবং সেটাকে আমরা বলি আজ। তো আমরা বলতেছি আই ইট রাইস, আমি ভাত খাই। তারপরে আমি আবার বলতেছি যে আই এম ইটিং রাইস। তারপরে 3 নম্বর বাক্যতে আমি বলতেছি যে আই হ্যাভ। কি হচ্ছে এই ঘটনাটা খেয়াল করো। তোমাকে প্রথমে কিছু বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝে ফেলবে। তারপরে ধরো আমি লিখতেছি যে আই হ্যাভ বিন ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে প্রথম বাক্যে লিখলাম ইট, দ্বিতীয় বাক্য লিখতেছি এম ইটিং, তিন নম্বর বাক্যে লিখতেছি সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে লিখতেছি ইটেন,
এখানে লিখতেছি হ্যাভ বিন ইটিং। তাহলে দেখো এই যে 4টা বাক্য দেখতেছ, এই 4টা বাক্যের মধ্যে আমরা কিন্তু প্রথম যে আই শব্দ এবং শেষে যে রাই শব্দ সেগুলো নিয়ে কিন্তু কোনো কথা বলতেছি না, সেগুলোর কোনো পরিবর্তনও ঘটাচ্ছি না। আমরা কোন জিনিসটার প্রতি একটু বিশেষভাবে নজর দিচ্ছি সেই বিষয়টার দিকে তুমি ফোকাস করো। 1 নম্বর বাক্যে আমরা লিখলাম ইট, 2 নম্বর বাক্যে লিখতেছি এম ইটিং, 3 নম্বর বাক্যে লিখতেছি হ্যাভ ইটেন, 4 নম্বর বাক্যে লিখতেছি হ্যাভ বিন ইটিং, হ্যাভ বিন ইটিং। তো যখন আমি বর্তমানকালে বলতেছি যে আই ইট রাইস, আমি ভাত খাই, তখন সেই বিষয়টাকে আমরা বলবো, এটার নাম দেব আমরা, এই 1 নম্বরটার আমরা নাম দেব, কি নাম দেব? এই 1 নম্বরটার নাম দেব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি শুধু দেখে যাও কি হচ্ছে, ঘটনাটা কি ঘটতেছে, শুধু এটা দেখে যাও, বোঝার কোনো প্রয়োজন নাই, শুধু দেখে যাও। কারণ যখন একটা ছোট বাচ্চার সামনে তুমি মোবাইল চালাও, তখন কিন্তু ছোট বাচ্চা শুধু দেখে যায় যে বড়রা কি করতেছে। তো পরবর্তীতে দেখা যায় বড়রা যদি না থাকে, তখন ছোট বাচ্চাটা ওই মোবাইল নিয়ে কিন্তু ওই বড় জনে যা যা করছে ছোট জনে ঠিক তাই করছে। এভাবে করতে করতে কিন্তু এক সময় সে শিখে যায়। তাই আমরা টেন্সটা কিন্তু ওইভাবেই একটু শেখার চেষ্টা করব যে আসলে কি ঘটতেছে, আমি বড় হয়ে কি করতেছি আর তুমি ছোট হয়ে কি দেখতেছ, এই বিষয়টা। পরবর্তীতে আমরা যখন আরেকটু বুঝ হবে, তখন আমরা ঘটনগুলো ভেঙে ভেঙে বুঝাবো। তাহলে আই ইট রাইসকে আমরা নাম দিতেছি প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা লিখব, প্রথমে আমরা একটু ড্যাশ দিয়ে যাই, তারপরে লিখব V1, তারপরে লিখব অবজেক্ট বা বাকি অংশ বা এক্সটেনশন, ext মানে বাকি অংশ আর কি। তাহলে দেখো এখানে যে ইট লিখছিলাম, সেই ইটটাকে আমরা এখানে V1 হিসেবে ফোকাস করব। তার মানে তুমি যখন কোনো বাক্যে ভার্বের দিকে নজর দিয়ে দেখবে যে সেই ভার্বটা V1 ফর্মে রয়েছে, তখন তুমি তার নাম দিবা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, দ্বিতীয়টায় আসি। এটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, am, is, are plus V1 plus ing plus ext। তাহলে আমরা এই জায়গাটা ফোকাস করি। তাহলে দেখো এই যে এম প্লাস এই যে এম লেখা আছে, তাহলে এখানে এম ইজারের ভিতর থেকে এম আছে, তারপরে এখানে মূল ভার্ব এই যে দেখো এখানে ইট, সেই ইটের সাথে অতিরিক্ত আইএনজি যোগ হয়েছে ইটিং, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এম ইজার মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলে তার নাম হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমাদের শিখতে হবে। যখন দেখব আমরা কোনো ভার্বটা V1 ফর্মে রয়েছে, তখন আমি তাকে বলবো, তার নাম দিব প্রেজেন্ট ইনডিফিনিট। যখন দেখব কোনো বাক্যে এম ইজ আর এবং মূল ভার্বের সাথে আইএনজি, তখন আমি তার নাম দেব প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এরপরে 3 নম্বরে আসি। তিন নম্বরের নাম হলো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ অথবা হ্যাজ
প্লাস v3 প্লাস এক্সটেনশন। তাহলে ভার্বের জায়গাটা ফোকাস করি। তাহলে দেখো, যখন কোনো বাক্যে v1 ব্যবহার করা হয় তখন তার নাম প্রেজেন্ট ইনডেফিনিট। যখন কোনো বাক্যে am is are এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই যে am is are মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তখন তার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন কোনো বাক্যে হ্যাভ অথবা হ্যাজ এর পরে মূল ভার্বের b3 ফ্রম b3 ফ্রম ব্যবহার করা হয়, তাহলে হ্যাভ অথবা হ্যাজ তারপরে b3 ফ্রম ব্যবহার করা হয়, তখন তার নাম প্রেজেন্ট পারফেক্ট। এখন বলতে পারো যে স্যার প্রথমে শূন্যস্থান রাখছেন কেন? প্রথমে দেখো, সবগুলো সাবজেক্ট একই, এখানে আই এবং আই, তাই সাবজেক্টের জায়গাটা আর কিছু লিখলাম না, সাবজেক্ট যা আছে তাই লিখে রাখলাম, শূন্যস্থান দিয়ে দিলাম আর কি। মূল কথা যেখান থেকে সেইখানটা আমরা একটু বেশি বেশি ফোকাস করব। হ্যাঁ, তুমি এখানে সাবজেক্ট লিখে রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, 4 নম্বরের কথা। 4 নম্বরটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার নামটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এখানে একটু সামনে লিখি। আচ্ছা, এটা সামনেই থাকুক, একসাথে থাকুক, নাহলে এলোমেলো করে ফেলবা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু লিখি। সেটা হলো সাবজেক্ট যা আছে তাই, তারপরে হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে এদের সাথে বিন যুক্ত থাকবে। আমরা একসাথেও বলতে পারতাম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আছে এইভাবেই বলি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস v1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে খেয়াল করো, এতটুকু পর্যন্ত ফোকাস করো। তাহলে কোনো বাক্যে যদি দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সের মূল আলোচনাটা হলো ভার্বের দিকে। টেন্সের মূল আলোচনাটাই ফোকাসটা থাকবে, চোখটা থাকবে ওই বাক্যের ভার্বের দিকে, ওই বাক্যের ভার্বটা কোন ফর্মে রয়েছে। তোমরা জানো যে যখন আমরা তোমাদেরকে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়াই, তখন তোমাদেরকে এরকম বিষয়গুলো শেখানো হয়েছিল যে ধরো আমি একটা ঘর করি, আচ্ছা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মটাকে আমরা বলি v1, পাস্ট ফর্ম সেটাকে আমরা বলি v2,
এবং এই ফর্মটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা বলি B3 P3 B3 বলে থাকি। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যখন তোমাদেরকে স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়াই তখন এই বিষয়গুলো তোমাদেরকে এইভাবে পড়ানো হয় যে একটা ভার্বের তিনটা রূপ রয়েছে। ভার্বের প্রথম রূপটাকে বলা হয় V1, মানে এটাকে বলা হয়, এটাকে আমরা যদি নাম্বারিং করি 1, ভার্বের প্রথম রূপটাকে বলা হয় V1 বলা হয়। ভার্বের 2 নম্বর রূপটাকে বলা হয় V2 এবং ভার্বের 3 নম্বর রূপটাকে বলা হয় V3। আমরা এটাই বলি, প্রথম রূপটাকে বলি V1, দ্বিতীয় রূপটাকে বলি V2 আর 3 নম্বর রূপটাকে আমরা বলি V3। তো এই যে আমরা যে আজকে যে ভার্বটা নিয়ে সেই কথা বলতেছি সেই ভার্বটা হলো ইট। তো এই ভার্বটারও কিন্তু তিনটা রূপ রয়েছে, এটা তোমরা ইতিমধ্যে শিখছো যে স্যার ইট, তারপরে এই ভার্বটার ফার্স্ট ফর্মটা হলো স্যার এট এবং এই ভার্বার B3 রূপটা স্যার ইটেন। তাহলে খেয়াল করো, ভার্বের আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলি তখন ভার্বের কোন রূপটা ব্যবহার হচ্ছে? V1 রূপটা ব্যবহার হচ্ছে। আর ভালোভাবে তাকিয়ে দেখো, ভার্বের V1 রূপটা কিন্তু ইট, এই যে দেখো ইট। তাই তুমি যখন দেখবা যে ভার্বের প্রথম রূপ মানে V1 রূপটা দেখবা তখন তুমি সেই টেন্সের নাম বলবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে তুমি যখন দেখবা যে তোমার বাক্যের ভিতরে am is are এবং মূল ভার্বের সাথে ing যোগ হয়ে আছে তখন তুমি তার নাম দিবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দেখো am এবং মূল ভার্বের সাথে ing যোগ হয়ে আছে, তাহলে তুমি তার নাম দিবা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি যদি দেখো যে তোমার বাক্যতে হ্যাভ অথবা হ্যাজ আছে, তারপরে ভার্বের 3 নম্বর রূপটা আছে, তাহলে তুমি তার নাম দিবা প্রেজেন্ট পারফেক্ট। এই যে দেখো হ্যাভ আছে এবং ভার্বের এই যে 3 নম্বর রূপটা আছে, এই যে ইটেন দেখতেছো, এই ইটেন হলো ভার্বের কয় নম্বর রূপ? 1 নম্বর রূপ, 2 নম্বর রূপ নাকি 3 নম্বর রূপ? 3 নম্বর রূপ। তো ভার্বের যখন 3 নম্বর রূপটা ব্যবহার হবে তখন এই যে ভার্বের 3 নম্বর রূপটা ব্যবহারের আগে দিয়ে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে তুমি তার নাম দিবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, এরপরে আসি, কোনো বাক্যে যদি দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে তুমি তার নাম দিবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে হ্যাভ এবং তার সাথে বিন, হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তুমি এখানে একটা জিনিস হয়তো খেয়াল করছো যে স্যার এখানে দুইটা কন্টিনিউয়াস আমি একই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো 2 নম্বরে এবং আমি 4 নম্বরে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি। সেই কমন ব্যাপারটা কি? কমন ব্যাপারটা হলো আইএনজির ব্যাপারটা। দেখো এখানে আইএনজি এবং দেখো এখানেও আইএনজি। তখন একটা জিনিস তোমার মাথার মধ্যে খেলবে যে কোনো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা নিশ্চিত করে কন্টিনিউয়াস শব্দ হবেই। তাহলে এখানেও দেখো কন্টিনিউয়াস, এখানেও দেখো কন্টিনিউয়াস, কিন্তু এই কন্টিনিউয়াস 2 নম্বরের কন্টিনিউয়াসের নাম কি? 2 নম্বরের কন্টিনিউয়াসের নাম কিন্তু প্রেজেন্ট। আর 4 নম্বর কন্টিনিউয়াস ঠিক আছে, কিন্তু তার নাম কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে একটা জিনিস কমন, সেটা হলো কন্টিনিউয়াস মানেই কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে তার আগে দিয়ে লিখতে হবে am is are, আর এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে তার আগে দিয়ে লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু ধরতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্টের এই যে প্রেজেন্ট টেন্স আলোচনা করতে গিয়ে দেখলাম যে প্রেজেন্ট টেন্সের ভিতরে 4টা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস,
একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা V1, মূল ভার্বটা V1 পজিশনে রয়েছে, এই যে V1। যেটাকে বলতেছি স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পূর্বে এম ইজার। তাহলে এই যে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, কিন্তু তার আগে এম ইজারের ভিতর থেকে এম। আচ্ছা, যদি আমরা হ্যাভ অথবা হ্যাজের কোনো বাক্যের হ্যাভ অথবা হ্যাজের পরে মূল ভার্বের 3 নম্বর রূপটা দেখি, V3 রূপটা দেখি, তাহলে আমরা তার নাম বলবো প্রেজেন্ট পারফেক্ট। এই যে দেখো হ্যাভ, তারপরে এই যে দেখো ভার্বের 3 নম্বর রূপটা ইটেন, ইটেন। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটা এই ঘটনা অনুসারে এখানে পড়ছে। ঘটনার ব্যাপারটা পরে, আগে পরিবর্তনটার দিকে খেয়াল রাখবে, ইঙ্গিতটা পরিবর্তনের ভিতরে থাকবে, যে পরিবর্তনটা ঠিক কোন জায়গায়, পরিবর্তনটা কি সাবজেক্টে নাকি পরিবর্তনটা বাকি অংশের মধ্যে। না, তখন তোমার খেয়াল হবে যে পরিবর্তন আমি একটা জায়গায় কমপ্লিট দেখতে পাচ্ছি, সেটা হলো ভার্বের জায়গায়। যে ভার্বের জায়গাটাই তো পরিবর্তন। এখানে ইট, এখানে এম ইটিং, এখানে হ্যাভ ইটেন, আর এখানে হ্যাভ বিন ইটিং। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে এভাবে খেয়াল রাখতে হবে। এইভাবে যেরকম যে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা 4টা আলোচনা করছি, ঠিক তেমনি ভাবে কিন্তু ফার্স্ট টেন্সেরও ঠিক এরকম 4টা রকম রয়েছে। তো সে 4টা রকমটা কি? 4টা রকমটা হলো, যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলতেছি, যখন আমি ফার্স্ট নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট বলবো না। তখন ফার্স্ট নিয়ে যখন আলোচনা করব তখন আমি তাকে ফার্স্ট ইনডিফিনিট বলবো। যখন আমি ফার্স্ট নিয়ে আলোচনা করব তখন আমি এটাকে ফার্স্ট কন্টিনিউয়াস বলবো। যখন আমি 3 নাম্বারটা নিয়ে কথা বলবো তখন আমি বলবো যে ফার্স্ট পারফেক্ট। যখন আমি 4 নাম্বারটা নিয়ে কথা বলবো তখন আমি বলবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো মূল ব্যাপারটা। তাহলে আমি যদি এই অংশটাকে একটু মুছে নিয়ে আমি যদি এই জায়গাটাকে ফার্স্ট বসিয়ে দিই, এই ঘরগুলোতে ফার্স্ট বসিয়ে দিই, তাহলে দেখবা পরিবর্তনটা ঠিক কিরকম করে হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে সেই কাজটাই করব। এটাকে আমি একটু সরিয়ে নিই। তাহলে আমি এখন তোমার চোখের সামনে এই যে প্রেজেন্ট যে শব্দটা, এই জায়গাটাকে আমি পরিবর্তন করব। এই প্রেজেন্টের জায়গায় আমি এখানে লিখব পাস্ট শব্দটা, আর আমি বর্তমান সময়টাকে মুছিয়ে আমি এই জায়গাটাতে লিখব অতীত, লিখে ফেলব। এবং আমি আজ শব্দটাকে মুছিয়ে এখানে আমি লিখে দেব গতকাল। এবং আমি আরো কতগুলো জায়গা পরিবর্তন করব। যেমন আমি প্রথম বাক্যের ক্ষেত্রে আমি বলবো এটাকে এট, আমি এই শব্দটাকে বলবো এট। তারপরে আমি যেহেতু 1 নাম্বারটা নিয়ে প্রথমে কথা বলবো, সেহেতু আমি সবকিছুই পরিবর্তন করব। অর্থাৎ আমি এখানে বলতেছি, যখন অতীতকাল নিয়ে কথা বলতেছি তখন আমি বলতেছি আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এট, খেয়েছিলাম। তাহলে আমি এই প্রেজেন্টের জায়গাটাকে আমি এখন লিখব পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এখানে আমি লিখলাম আই এট রাইস, এখানে আমি লিখলাম পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, তো প্রথমে আমি যে একটু তোমাকে এই বিষয়টাই বুঝাই, যে আমি এখানে দেখলাম সাবজেক্ট, এই যে সাবজেক্ট জায়গাটা খালি। তারপরে এখানে লিখলাম এট, এই এট হলো মূল ভার্বের 2 নম্বর রূপটা V2, আর এই যে রাইস এটা বাকি অংশ। তাহলে যদি কোনো বাক্যে দেখো যে মূল ভার্বের জায়গাটা V2 তে রয়েছে, তাহলে তুমি তার নাম বলবা ফার্স্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ছিল আবার একটু নজরটা দিয়ে আসি। প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল V1, ফার্স্ট ইনডিফিনিটে V2। আচ্ছা,
তারপরে 2 নম্বর দেখো, 2 নম্বরে আমি এই এম ইটিং এর জায়গায় আমি এখানে লিখে দেব ওয়াজ ইটিং। আর 3 নম্বরের এই হ্যাভ জায়গাটা আমি লিখব হ্যাড। আর 4 নম্বরের এই হ্যাভ জায়গাটা আমি লিখব হ্যাড। ওকে, তাহলে এবার একটু পরিবর্তন করি। এখানে অ্যাট লিখছি, অ্যাট হলো v2, এখানে ওয়াজ লেখা হয়েছে, এইটা হবে অ্যামিজার মুছে গিয়ে এখানে হবে ওয়াজ আয়ার। তাহলে ওয়াজ আয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তার নাম আমরা বলবো প্রেজেন্ট ফাস্ট কন্টিনিউয়াস, এটা পরিবর্তন হবে। আচ্ছা, তারপরে এই হ্যাভ এর জায়গাটা পরিবর্তন হয়ে যদি এখানে হেড বসে তাহলে তার নামটা পরিবর্তন হয়ে যাবে পাস্ট পারফেক্ট। 4 নম্বরে এই যে হ্যাভ বিন আবার হ্যাজ বিন, এই জায়গাটা মুছে যদি এখানে লেখা আসে হ্যাড বিন, তাহলে তার নাম হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো চোখের সামনে নিমিষেই, বেশি কষ্ট করে হলো না, প্রেজেন্টটা একটু কষ্ট করে শেখার কারণে পাস্টটা কেমন হয়ে গেল। মূল ভার্বের জায়গায় যদি v2 থাকে, এই যে এখানে v2, এই যে v2 অ্যাট হলো v2, খেয়াল করো এই যে আমরা যখন ভার্বের রূপটা পড়ি তখন এই যে ভার্বের 2 নম্বর রূপটাকে আমরা বলি অ্যাট, ইট, অ্যাট, ইটেন। তাহলে যখন বলতেছি ভার্বের 2 নম্বর রূপটা অ্যাট, তখন তার নাম ফার্স্ট ইনডেফিনিট। তাহলে ফার্স্ট ইনডেফিনিটে v2। তারপরে আমরা যদি দেখি ওয়াজ অথবা ওয়ার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে তার আমরা নাম দেব ফার্স্ট কন্টিনিউয়াস। ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি, তার নাম ফার্স্ট কন্টিনিউয়াস। আমরা যদি দেখি ভার্বের পজিশনে হেড, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপটা মানে v3 মানে ফার্স্ট পার্টিসিপল, তখন আমরা তার নাম দেব ফার্স্ট পারফেক্ট। হেড প্লাস v3, তার নাম হলো ফার্স্ট পারফেক্ট। আচ্ছা, এরপরে আমরা যদি বাক্যের ভিতরে দেখি যে হেড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা তার নাম দেব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হেড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট শব্দগুলো সব ফার্স্ট হয়ে গেল। ভার্বের ফার্স্ট ফর্ম ফার্স্ট ইনডেফিনিট, ওয়াজ অথবা ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি, ফার্স্ট কন্টিনিউয়াস, এখানে তো গঠনগুলো লেখা আছে। হেড প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে v3, এই যে হেড প্লাস v3, এটা হলো ফার্স্ট পারফেক্ট। হেড বিন, মূল ভার্বের সাথে আইএনজি, এটার নাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা এই অংশটাকে মুছে আমরা এটাকে ওই আগের মতো এটার পরে দিয়ে দিই, প্রেজেন্টের পরে আমরা রেখে দিই, পরে সবগুলো একসাথে দেখার জন্য। এবার আমরা যে কাজটা করব সেটা হলো এই অতীত সময়টাকে মুছে এবার আমরা ভবিষ্যতের কথা বলবো। অর্থাৎ আমরা এখানে এখন ফিউচার শব্দটাকে আনবো। ফিউচার, ফিউচার মানে অতীতকাল না, ফিউচার মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ কাল, তো ভবিষ্যৎকালকে আমরা কি গতকাল বলবো না, এটাকে আমরা বলবো আগামী কাল। এখন আমরা এই জিনিসগুলো দরকার হলে তোমাদের শেখানোর জন্য আমরা একটু নতুন করে কথা বলতে পারি। যেমন ধরো আমি প্রথমে বললাম আই শেল ইট রাইস। 2 নম্বরে বললাম I shall be eating rice.
3 নম্বরে বললাম I shall have eaten rice। 4 নম্বরে বললাম I shall have been eating rice। তাহলে এবার একটু খেয়াল করো আন্ডারলাইনটা কোথায় কোথায় দিচ্ছি। এখানে shall eat, এখানে ফোকাসটা, এটা shall be eating, এটা shall have eaten, এটা shall have been eating। তাহলে বারবার আমরা ফোকাস করতেছি কোথায়? ভার্বের জায়গায়। আই এবং রাইসের দিকে কিন্তু আমরা কোনো ইঙ্গিত করতেছি না, আমরা ইঙ্গিত করতেছি ভার্বের জায়গাগুলো। এটা শেল, তারপরে ইট, এটা শেল বি ইটিং, এটা শেল হ্যাভ ইটেন, আর এটা শেল হ্যাভ বিন ইটিং। ওকে, তাহলে আমরা 1 নম্বরের নামটা দিই। তো 1 নম্বরে আমরা নাম দেব ফিউচার ইনডিফিনিট। 2 নম্বরে নাম দেব ফিউচার, আচ্ছা একটা একটা করে শেষ করি। ফিউচার ইনডিফিনিটের কথা আসি। প্রথমে আই লেখা আছে, তাই এর জায়গাটা আমরা ড্যাশ দিয়ে দিই, প্লাস এখানে শেল, তারপরে ইট, তা আমরা লিখব শেল অথবা উইল, প্লাস v1 প্লাস এক্সটেনশন। তাহলে আমরা দেখো শেল ইট ভার্বের জায়গাটা ফোকাস করি, শেল অথবা উইল v1। আচ্ছা, তারপরে 2 নম্বর বাক্যের ক্ষেত্রে শেল বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এটার আমরা নাম দেব ফিউচার কন্টিনিউয়াস। প্লাস এখানে আমরা কি করব? শেল বি অথবা উইল বি, প্লাস v1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন, মানে বাকি অংশ। তো আন্ডারলাইন করি, এখানে শেল বি ইটিং, তাহলে শেল বি অথবা উইল বি, তার সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এই ক্ষেত্রে নাম দেব ফিউচার কন্টিনিউয়াস। ওকে, 3 নাম্বার। এখানে দেখো শেল হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর রূপ মানে বি3। তাহলে আমরা এটার নাম দেব ফিউচার পারফেক্ট। তাহলে সাবজেক্ট, ওকে, তারপরে প্লাস এখানে কি লেখা আছে? শেল হ্যাভ, তাহলে আমরা লিখব শেল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে কি এখানে ভার্বের কোন রূপটা ব্যবহার করা আছে? ইটেন। ইটেন ভার্বের কোন নম্বর রূপ? বি3 রূপ, তাহলে আমরা লিখব বি3 প্লাস বাকি অংশ। ওকে, এরপর 4 নাম্বার, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি তো শুরুতে আমরা সাবজেক্ট দিব, প্লাস এখানে কি হচ্ছে? শেল হ্যাভ, তাহলে আমরা লিখব শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, প্লাস v1 প্লাস
আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, তাহলে এখানে যা করলাম সেটা করি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শেল হ্যাভ উইল হ্যাভ বি3, আর এখানে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। তাহলে শিক্ষার্থীরা, যদি আমরা কোনো বাক্যে শেল উইল এবং তারপরে ভার্বের প্রথম রূপ মানে বি1টা দেখি, এই যে শেল উইল তারপরে বি1 দেখি, তার নাম দেব ফিউচার ইনডেফিনিট। যদি কোনো বাক্যে শেল বি তারপরে মূল ভার্ব শেল বি বা উইল বি তার পরে মূল ভার্বের সাথে আইএনজি, এই যে শেল বি অথবা উইল বি মূল ভার্বের সাথে আইএনজি, তার নাম বলবো ফিউচার কন্টিনিউয়াস। তারপরে কোনো বাক্যে আমরা যদি দেখি শেল হ্যাভ উইল হ্যাভ তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে 3 নম্বর রূপ মানে বি3, এই যে শেল হ্যাভ উইল হ্যাভ তারপরে বি3, তাহলে তার নাম দিব ফিউচার পারফেক্ট। 4 নাম্বার, কোনো বাক্যে যদি আমরা দেখি শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, এই যে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন মূল ভার্বের সাথে আইএনজি, তখন তার নাম দেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এই বিষয়টাকে ওদের সাথে নিয়ে যাই, তারপরে আমরা এক নজর পুরো বিষয়টাকে এক নজর আমরা দেখার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতেছি যে প্রেজেন্ট টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটা জিনিস আমাদের কাছে খুবই ক্লিয়ার রাখতে হবে, কোনো বাক্য দিয়ে কোনো স্যারেরা যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বা পরীক্ষায় কোনো বাক্য আসে, তাহলে আমাদের আগে টেন্সটা চিনতে হবে। আর টেন্স এর জন্য আমাদের চোখ প্রথমে ওই বাক্যের কোন দিকে যাবে? ভার্বের দিকে পড়বে। তো টেন্সের গঠনগুলো নিয়ে সর্বশেষ কথাটা আমরা একটু বলে দিই। সেটা হলো, যদি ভার্বটা ওই বাক্যের ভার্বটা ওই পুরো বাক্যের ভার্বটা যদি ভি1 এ থাকে, ভি1 ফর্মে থাকে, তাহলে তার নাম প্রেজেন্ট ইনডেফিনিট। অ্যামিজার তার সাথে ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ অথবা হ্যাজের পরে যদি ভার্বের বি3 থাকে মানে 3 নম্বর রূপটা থাকে, তাহলে বলবো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলেই সেটা কন্টিনিউয়াস হবে। তবে এখানে কন্টিনিউয়াসের প্রকারভেদ রয়েছে। 2 নম্বরে দেখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, 4 নম্বরে দেখতেছি পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো? কারণ তার আগে দিয়ে ভার্বের সাথে আইএনজি, তার আগে দিয়ে অ্যামিজার। আর এখানে ভার্বের সাথে আইএনজি ঠিকই আছে, তবে তার আগে অ্যামিজারের জায়গায় আছে হ্যাভ বিন, হ্যাজ বিন। ফার্স্ট টেন্সের বেলায়ও ঠিক এরকম 4টা আছে। এই 4টার মধ্যে কোনো বাক্যের যদি শুধু ভি2 থাকে, তাহলে আমরা বলবো ফার্স্ট ইনডেফিনিট। যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ তার আগে দিয়ে যদি ওয়াজ ওয়্যার থাকে, তাহলে বলবো ফার্স্ট কন্টিনিউয়াস। যদি কোনো বাক্যে হেড প্লাস বি3 থাকে, তাহলে তাকে বলবো ফার্স্ট পারফেক্ট। তারপরে কোনো বাক্যে যদি হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তাহলে বলবো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার ফিউচারের গুলো, কোনো বাক্যে যদি শেল উইল এবং ভি1 থাকে, ভার্বের প্রথম রূপটা থাকে, তাহলে তাকে বলবো ফিউচার ইনডেফিনিট।
কোনো বাক্যে যদি আমরা দেখি শেল বি এবং উইল বি তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে তার নাম বলবো ফিউচার কন্টিনিউয়াস। তারপরে কোনো বাক্যে যদি শেল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে বি3 থাকে, তাহলে তার নাম বলবো ফিউচার পারফেক্ট। এবং কোনো বাক্যে যদি শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন থাকে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে তার নাম বলবো ফিউচার কন্টিনিউয়াস। আশা করি তুমি এই পড়াটা বা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখছো। আজকে শুধু দেখার কাজই হবে, এবং দেখার কাজ হওয়ার পরে একটাই উপলব্ধি আসবে যে টেন্স চিনতে গেলে ভার্বের দিকে নজর রাখতে হবে। পরবর্তীতে আস্তে আস্তে তোমার কাছে এই ঘটনগুলো ক্লিয়ার হবে। এখন ঘটন ক্লিয়ার হওয়ার কোনো দরকার নেই, ঘটন ক্লিয়ার হবে আগামীকালের প্রাইভেটে বা আগামীকালের পড়ার মধ্যে। আজকে শুধু এই বিষয়টা বোধগম্য যে টেন্স যদি চিনতে চাই তাহলে আমাকে প্রথমে ভার্ব চিনতে হবে। ওই বাক্যটার ভিতরে যে বাক্যটা স্যাররা আমাকে দেবে সেই বাক্যটার ভিতরে কোন শব্দটা ভার্ব, মানে কোন শব্দটা ক্রিয়াপদ, সেটা আমাকে চিনতে হবে। একটা বাক্য আমার সামনে আসলো আর আমি ওই বাক্যটার ক্রিয়াপদ মানে ভার্ব চিনতে পারলাম না, তাহলে কিন্তু আমি টেন্সও চিনতে পারবো না। একটা বাক্য আমাদের সামনে দিলে টেন্স চেনার জন্য, আবারও বলি, টেন্স চেনার জন্য আমার চোখ প্রথমে ওই বাক্যের ভার্বের দিকে চলে যাবে। ভার্বের মাধ্যমে আমি পরবর্তীতে টেন্স চেনার কাজটা করব। আগামী প্রাইভেটে আমরা এই 12টা টেন্সের এট এ গ্ল্যান্স সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব, এবং আলোচনার মাধ্যমে আমরা নতুন নতুন বাক্য গঠন করতে পারব। আজকে তোমার কাজ হবে এই ভিডিওটা আরো কয়েকবার দেখা। আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, এটা কয়েকবার দেখবা। শুধু জাস্ট আজকে দেখার কাজ এবং শোনার কাজ, আজকে বুঝারও কাজ দরকার নেই। শুধু উপলব্ধি এতটুকুই হবে যে টেন্স যদি আমি সত্যিকার অর্থে শিখতে চাই তাহলে আমাকে প্রথমে ওই বাক্যের ভার্ব কোনটা সেটা জানতে হবে। ভার্ব হলো কাজ করা বোঝায়। কোনো বাক্যের, একটা বাক্যের সব শব্দ দ্বারা কাজ করা বোঝায় না। যেমন ধরো আমি যদি তোমাকে এখন এখানে একটা বাক্য দেই, যেমন দেখো আমি একটা বাক্য লিখতেছি যে I write a letter, এতটুকু ধরো একটা বাক্য। এই বাক্যটার মধ্যে আমি কতগুলো শব্দ ব্যবহার করছি। একটা শব্দ আই, একটা শব্দ রাইট, একটা শব্দ এ, একটা শব্দ লেটার। তাহলে এখানে শব্দ ব্যবহার করছি একটা, দুইটা, তিনটা, চারটা শব্দ ব্যবহার করছি। এই চারটা শব্দই কি সবগুলোই চারটা শব্দই কি কাজ করা বোঝাচ্ছে, নাকি চারটার মধ্যে একটা শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে? তখন তোমার মনে হবে আই মানে আমি, এ লেটার মানে একটা চিঠি। তাহলে এগুলো দ্বারা তো কাজ করা বোঝাচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে হলো রাইট, লেখা শব্দটা দ্বারা। তখন তোমার মনে হবে যে এই লেখা শব্দটা এটার বাংলাটা কি? তখন তোমার মনে হবে যে আই রাইট এ লেটার মানে আমি একটা চিঠি লিখি। তখন তোমার মনে হবে আচ্ছা এই কাজটা কি কোন সময়ের মধ্যে হইতেছে, এই কাজটা কি আমার লেখার কাজটা কি গতকাল, আজ, নাকি আগামীকাল হচ্ছে। তখন তোমার মনে হবে আমি একটি চিঠি, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। হ্যাঁ, কাজটা তো আজকে হইতেছে, এখন হইতেছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। এখন তারপরে তুমি সরাসরি চলে যাবে, আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট টেন্স তো বুঝলাম যে এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে। এখন স্যাররা আমাদেরকে শেখালো যে প্রেজেন্ট টেন্স, এখানে প্রেজেন্ট টেন্সের চারটা রকম। একটা রকম হলো প্রেজেন্ট ইনডেফিনিট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখি তো এই শব্দটার এই যে রাইট ভার্বটা কোনটার মধ্যে পড়ে? এটা কি P1 এর মধ্যে পড়ে? এটা কি am is are তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এমন কিছু আছে, নাকি হ্যাভ হ্যাজ তারপরে B3, নাকি হ্যাভ বিন হ্যাজ বিন এগুলোর মধ্যে পড়ে? তখন তোমার মনে হবে আরে আমার বাক্যটা তো খুবই সিম্পল ছিল, শুধু রাইট, RIT রাইট। তখন তোমার মনে হবে যে আমার বাক্যে তো এখানে শুধুমাত্র একটা V1 আছে, রাইট লেখি, এখন হচ্ছে কাজটা রাইট লেখি, এখানে তো আইএনজি নাই, কিছুই নেই। তাহলে তখন তোমার মনে হবে যে এই যে রাইট এটা
এটা যেহেতু V1 এ রয়েছে, তাহলে আমি দেখি তো এবার টেন্সটা চিনতে পারি কিনা। এই যে V1, তখন তোমার মনে হবে ও আচ্ছা, তাহলে এটা V1 এই যে এইটার মধ্যে আছে। তখন তুমি এটা নাম বলতে পারবে যে হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য। অর্থাৎ বাক্য চিনতে গেলে তোমাকে ভার্বটাকে চিনতে হবে, ভার্বের কাজটা কোন সময় হইতেছে, এটাই আসলে মূল এইখানে কাজটা। তো আজকের ভিডিওটা আমি লিংক দিয়ে দিলে তুমি আরো কয়েকবার দেখবা এবং খাতায় ওই ভিডিও দেখার পরে খাতায় নোট করে নিবা, নিজ হাত দিয়ে নোট করবা। এতে কি হবে, তুমি একদিক দিয়ে লিখতেছো, একদিক দিয়ে চোখ দিয়ে দেখতেছো, আবার সেটা মাথার মধ্যে নিয়ে ভাবতেছো, এক সময় সেটা তোমার বুঝের মধ্যে চলে আসবে ফিউচার। তো আজকের মতো এখানে শেষ করছি, কালকে আবার একই সময় এগুলো নিয়ে আবার কথা বলবো। ভালো থাকবে আশা করি। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইয়ে করবে।